হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে WBCS মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম, আমি 9টা অলরেডি দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 10 নম্বর মক। আজকের হিস্ট্রির উপরে আমি এক একদিন এক একটা বিষয়ের উপরে আনি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়। তো আজকে শুরু করছি এবং তোমরা জানাবে যে তোমরা কটা পারছো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি, অর্থাৎ কোন মানে সাইটটা ধানের তুষ, যেটাকে আমরা রাইস হাস্ক বলে থাকি, বলছে এটা আবিষ্কারের জন্য বিখ্যাত। ধানের তুষ পাওয়া গেছিল কোথায়? পাওয়া গেছিল হচ্ছে রংপুরে। দেখো এখানে আছে কালী বঙ্গাল, ঠিক আছে? কালী বঙ্গাল মানে হচ্ছে কালো ব্যাঙ্গেল, ঠিক আছে? ব্ল্যাক ব্যাঙ্গেল, এখান থেকে এসছে কালী বঙ্গাল। এখানে কি পাওয়া গেছিল? এখানে পাওয়া গেছিল একটা লাঙ্গল, আর তার সাথে হচ্ছে কর্ষিত জমি। কি বললাম? কর্ষিত জমি, ঠিক আছে। নেক্সট আছে দেখো শুটকো টোডা, এখানে যেটা পাওয়া গেছিলো ঘোড়ার হাড়, ঠিক আছে? ঘোড়ার হাড় বলে বা হচ্ছে তোমার অস্থি বলে, যাই হোক না কেন মোটামুটি এখানে পাওয়া গেছে। এবার বলে রাখি, এখানে দেখো এই যে হরপ্পা মহেঞ্জোদারো, এখানে যত গ্রেট পাবে না ম্যাক্সিমাম দেখবে সব মহেঞ্জোদারো, ঠিক আছে? যেমন যেমন যদি তোমাকে বলে গ্রেট গ্র্যানারি, ঠিক আছে, মানে বড় হচ্ছে বৃহৎ শস্যাগার, মহেঞ্জোদারো হবে, ঠিক আছে? গ্রেট বাথ, গ্রেট বাথ যদি বলে সেটাও মহেঞ্জোদারো হবে, ঠিক আছে। এবার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গুজরাটে সব থেকে বেশি সাইট পাওয়া গেছিলো, এটা WBCS এর একটা ফেভারিট কোশ্চেন, যে সব থেকে বেশি সাইট কোথায় পাওয়া গেছিলো? গুজরাটে পাওয়া গেছিলো। তার মধ্যে বিখ্যাত হচ্ছে গুজরাটের লোথাল, সেটা হচ্ছে একটা ডকইয়ার্ড সাইট। আমি প্রত্যেকটা প্রশ্নেরই বাকি যে অপশানগুলো আছে সেখান থেকে সম্ভাব্য উত্তরগুলো আমি বলতে বলতে যাব, যাতে কি হয় একটা প্রশ্ন থেকে 5-6টা করে ইনফরমেশান আরও এক্সট্রা জানা যায়, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো, ঋগ্বেদে বলছে বৈদিক যুগের প্রধান নদী কী ছিল? প্রধান নদী ছিল সিন্ধু। তবে ঋগ্বেদে কোন নদীকে সব থেকে পবিত্র নদী বা হচ্ছে তোমার নদীতামা বলে বর্ণনা করা হয়? ঠিক আছে, এইটা আমি দেখো তোমরা এখানেই অনেকে আপত্তি জানাবে, ঠিক আছে, আমি জানি। এটা এক্স্যাক্টলি কোশ্চেনটাই এরকম এসছে, মাঝে মধ্যে কোশ্চেন কিন্তু এরকম আসে, ঠিক আছে? এই যে বৈদিক যুগের প্রধান নদী সিন্ধু, এই জায়গাটাতেই একটা কন্ট্রাডিকশান আছে, তাই না? যারা যারা জানে তারা জানে, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটাই কন্ট্রাডিক্ট, কিন্তু তুমি কি উত্তর করে আসবে না, এইরকম কিন্তু ভুলভাল প্রশ্ন মাঝে চলে আসে। আমি কিন্তু কোশ্চেনটা হুবহু তুলেছি যেমন ছিল, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এইটা আমার কাজেই লাগছে না, লাগছে এখান থেকে ঋগ্বেদে কোন নদীকে সব থেকে পবিত্র নদী বা হচ্ছে নদী তমা বলে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? তো সেই প্রশ্ন অনুযায়ী উত্তর কী হচ্ছে? উত্তর হচ্ছে সরস্বতী। প্রথম যে টপিকটা আছে সেটা মানে প্রথম যেটা আছে ওটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানে বেস্ট নদী ছিল সিন্ধু, কিন্তু এইভাবেই প্রশ্নটা এসছে, ঠিক আছে? তো সুতরাং এগুলোর জন্য আমাদের রেডি থাকতে হবে, এইসব জিনিস দেখে আর কি মানে এ হলে হবে না। পিএসসির কিন্তু কোশ্চেনে এরকম মাঝে মধ্যেই এরকম 2-4টে থাকে, ওই অনুযায়ী তোমাকে উত্তরটা করতে হবে, তাই জন্য আমি আর চেঞ্জ করিনি এটা। তো যাই হোক, এটাকে কি বললাম? নদীতমা। নদীতমা মানে হচ্ছে নদীদের মধ্যে শ্রেষ্ঠ। এটা কাকে বলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের সরস্বতী নদীকে। আরেকটা হয় আমিতমা, ঠিক আছে? এটা মানে কি? এটা হচ্ছে মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ। এটাও কাকে বলা হয়? এটাও সরস্বতীকে বলা হয়। আর একটা কি আছে? দেবীতমা। এটা মানে হচ্ছে কি দেবীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটাও কি? সেটাও হচ্ছে সরস্বতী নদীকে বলা হয়। সুতরাং এই শেষের তামা, এই তমা কথাটা যখন পাবে, তমা বা তামা, তখন সরস্বতী নদী উত্তর করে দেবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশ মানে হচ্ছে ধর্মের যে উপদেশ দেওয়া ঘটনাটি বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? মানে প্রথমে যে মানে ওই 5জন শিষ্যকে আর কি যে জ্ঞানটা দিয়েছিল আর কি, ধর্মের উপদেশ দিয়েছিল, এটা কি বলে? এটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। স্টার মেরে রাখবে, যার যার নোট আছে, বই আছে, এইটা স্টার মেরে রাখবে। তুমি 10 ইয়ার স্কুলে দেখো WBCS-এ, এটা ওদের ফেভারেট কোশ্চেনের মধ্যে একটা, একটা কি বললাম? ফেভারেট কোশ্চেনের মধ্যে একটা। নেক্সট হচ্ছে দেখো মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ এটা কি? এটা মানে হচ্ছে গৌতম বুদ্ধের যে মানে মৃত্যু, সেইটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মৃত্যু কেন বলছি, গৃহত্যাগ, গৃহত্যাগ, এটাকে কি বলছে? এটাকে বলছে মহাভিনিষ্ক্রমণ। মহাপরিনির্মাণ কি? এইটা হচ্ছে মৃত্যু, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছিল এবং কত সালে হচ্ছে মহাপরিনির্মাণ ঘটেছিল। নেক্সট, জৈন কি বলছে? জৈন ধর্মের 23তম তীর্থঙ্করকে? পার্শ্বনাথ। বলছে কোন মহাজনপদের রাজপুত্র ছিল? পার্শ্বনাথ কোন মহাজনপদের রাজপুত্র ছিল? এটা কি হবে? এটা হবে তোমার কাশী, ঠিক আছে? তো এখানে অপশান অনুযায়ী কাশী। তোমরা জানো যে আমাদের ষোড়শ মহাজনপদ ছিল কি?
ঠিক আছে, কোশি ছিল, তাই না? তো যাই হোক, অপশান অনুযায়ী হচ্ছে কি কাশী। এখানকার কি হচ্ছে, এখানকার রাজপুত্র ছিল। এবার বলে দিই, এই যে তীর্থঙ্কর মানে কি, তীর্থঙ্কর মানে কি কমেন্ট বক্সে আমাকে জানাবে, খুবই সহজ কোশ্চেন। আমাদের যে প্রথম তীর্থঙ্কর ছিল তার নাম কি, তার নাম হচ্ছে ঋষভ, তাই না? তার নাম কি, তার নাম হচ্ছে ঋষভ দেব। ঋষভ মানে কি, ঋষভ মানি হচ্ছে ষাঁড়। আর এনারও হচ্ছে কি, এনারও হচ্ছে তোমার ঋষভ মানি হচ্ছে ষাঁড়। আর ঋষভ দেব, এনার প্রত্যেকের কী হচ্ছে, প্রত্যেকের একটা করে আমাদের থাকে, কী থাকে, প্রতীক থাকে। যেমন এই যে পার্শ্বনাথ, এনার কী ছিল, এনার ছিল সাপ। মহাবীরের কী ছিল, সিংহ, তাই না? এক একজনের একটা করে প্রতীক থাকে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে জৈন, জৈনে তোমরা বলবে যে জৈনের ত্রিরত্ন ছিল, তাই না? ত্রিরত্ন ছিল জৈন ধর্মের মধ্যে। এই ত্রিরত্নের মধ্যে আমি যদি বলি যে হচ্ছে তোমার ত্রিরত্নগুলো কি কি, আমি সহজে মনে রাখতে বলি বিজ্ঞান মানে কি, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এখান থেকে বিজ্ঞান, এই ট্রিকের মাধ্যমে ত্রিরত্ন হয়ে যায়। নেক্সট আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে, ভারত আক্রমণ করেছিল। বলছে ঝেলাম নদীর তলে বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ করেছিল। বলছে কার সাথে যুদ্ধ করেছিল? দেখো, যখন আলেকজান্ডার আসে, আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে, এনাকে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট। ইনি হচ্ছে ম্যাসিডনের রাজা ছিল এবং খাইবার পাস দিয়ে আমাদের দেশে প্রবেশ করেছে। এবার কথা হচ্ছে, উনি যখন আসে না, এই আসার সময় একজন রাজার সঙ্গে ওনার প্রথম, ঠিক আছে, যে দ্বন্দ্বটা বাঁধে সেটা হচ্ছে অম্বি, মানে সামনে অম্বি ছিল। এ কী করেছে, এ বশ্যতা স্বীকার করে নেয়। বশ্যতা স্বীকার শুধু করে নেয়, মানে করে নিয়েছিল তাই নয়, ও আলেকজান্ডারকে হেল্প করছিল হচ্ছে এই পুরুকে হারানোর জন্য। এটা কি, তাই জন্য অম্বিকে ভারতবর্ষের প্রথম বিশ্বাসঘাতক বলা হয়, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম বিশ্বাসঘাতক, ঠিক আছে, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক মানে বিশ্বাসঘাতক রাজা বলা হয়, ঠিক আছে, ইতিহাসের প্রথম। আর পুরু কি, পুরু হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিস মানে কি জানো, হিদাসপিস মানে এই ঝেলাম যে নদীটা আছে না, সেই ঝেলাম নদীটাকেই হচ্ছে হিদাসপিস নদী বলা হয়। ওরা তো উচ্চারণ অন্যভাবে করতো, আলেকজান্ডার আর ম্যাসিডনের রাজা ছিল, তো ওরা হচ্ছে ওই ঝেলাম নদীটাকেই হিদাসপিস বলতো, তাই জন্যই হিদাসপিসের যুদ্ধ, যেটা 326 সালে হয়েছিল, এটা পুরুর সাথে হয়েছিল। এবং পুরু কী করেছিল, পুরু হার মানেনি। রাজার প্রতি রাজার ব্যবহার থাকতে হবে, ঠিক আছে, হার মানলে হবে না, ঠিক আছে, সামনে যত বড়ই থাক না কেন, ও লড়ে গেছে, হেরে গেছে, তা হেরে গেছে, হেরে যাবে, ঠিক আছে, ওই সব করা যাবে না। তো পুরুকে উনি আবার পুরুর রাজ্য আর কি ফিরিয়ে দিয়েছিলেন, ওনার ওই মানে দেখে, কনফিডেন্স দেখে বলো, বা হচ্ছে ওনার ওই রাজার যে ব্যাপারটা দেখে উনি খুব আপ্লুত হয়েছিল আলেকজান্ডার। নেক্সট বলছে মৌর্য সম্রাট অশোক, তার শাসনকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, যেটাকে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল বলে, এটা বলছে কার সভাপতিত্বে পাটলিপুত্রে অনুষ্ঠিত করেছিল। আমি সবসময় বলি এই জায়গাগুলো পুরো মনে রাখবে, এই সাল, ঠিক আছে, কার সময় মানে কার টেনিওরে, ঠিক আছে, আমি টাইম লিখে রাখছি, কার সময়, ঠিক আছে। নেক্সট হচ্ছে সভাপতিকে, সভাপতিকে, এইগুলো প্রত্যেকটা জিনিস তোমার মনে রাখতে হবে। প্রথম ধরো যদি সালের দিক দিয়ে বলি, সেটা কি 483 BC, ঠিক আছে। তারপরে কি, তারপরে 100 বছর পরে হয়েছিল 383 BC, তারপর 250 BC, তারপর 78 AD। এই 4টে সালে 4টে মানে কাউন্সিল হয়েছিল, বুদ্ধিস্ট কাউন্সিল। কার সময়, দেখো আমি এটা থেকে বলি কি, প্রথমে লিখবে অ ক, অ ক, অ দিয়ে হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে, এটা হচ্ছে কালাশোক, এটা হচ্ছে কি অশোক, আর এটা কি, এটা হচ্ছে কনিষ্ক, ঠিক আছে। অ ক, অ ক, এইভাবে মনে রাখবে। আবার আরেকটা যদি তোমার মনে রাখার অসুবিধা হয়, প্রথমটা শুধু মনে রাখবে অজাতশত্রু, আর তারপর তিনটেই দেখো অশোক। এই নামেতে কালাশোক মানে একটা অশোক, এখানে তো অশোক নামই আছে, আর কনিষ্ককে তো দ্বিতীয় অশোক বলা হয়, তাই না। প্রথমটা শুধু মনে রাখবে অজাতশত্রু, বাকি তিনটেই দেখো অশোক হয়ে যাচ্ছে। সভাপতি, সভাপতি কারা কারা ছিল, প্রথমটাই ছিল মহাকশ্যপ, তারপরে সভাকামী, মহাকশ্যপ সভাকামী, তারপর বসুমিত্র, তারপর তিস্য, তারপর হচ্ছে বসুমিত্র, ঠিক আছে। প্রথমে কি, প্রথমে হচ্ছে মহাকাশ্যপ, সভাকামী, তিস্য বা তিস্যা, বসিমুদ্র। এখানে কি জিজ্ঞেস করছে, থার্ড কাউন্সিল, তাহলে থার্ড কাউন্সিল কোথায় হবে, থার্ড কাউন্সিল হবে আমাদের হচ্ছে বি, মঙ্গলীপুত্র তিস্যা। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক কে ছিলেন, যিনি ভারতে কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। প্রথম কথা হচ্ছে কুষাণ বংশ যেটা, সেটা কিন্তু ভারতের কোনো বংশ ছিলই না, তাই না, কুষাণ কিন্তু বাইরে থেকে আসা।
এবং এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কথফিসেস, ঠিক আছে, যেটাকে কুজুল কথফিসেসও বলা হয়, ঠিক আছে। এবং এই কুষাণ বংশের মধ্যে যিনি ছিলেন হচ্ছে ভীম কথফিসেস, যেটাকে দ্বিতীয় কথফিসেস বলা হয়। ইনিই কিন্তু প্রথমবারের জন্য কি হচ্ছে গোল্ডেন কয়েন, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল কিন্তু কুষাণরা, এবং সেটা হচ্ছে এই ভীম কথফিসেস। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। লাস্ট বার কিংবা তার আগের বার ফুডের এসআই পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, ঠিক আছে। এবার কুষাণ নিয়ে যদি বলা হয়, কুষাণদের আদি বাসস্থান কোথায় ছিল? কুষাণদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায়। এরা কিন্তু আমাদের দেশের নয়, কিন্তু এই যে কনিষ্ক, মাথা কাটা কনিষ্ক, তাই না, যার মাথা পাওয়া যায়নি, যে মূর্তিটা পাওয়া গেছে সেটা হচ্ছে শুধুমাত্র মানে বডির নিচ থেকে, মানে মাথার নিচ থেকে। এবং কনিষ্কর রাজধানী ছিল পুরুষপুর, পরীক্ষায় খুব আসে। কিন্তু যাই হোক, এরা কিন্তু আমাদের দেশে ছিলেন না, এরা বাইরে থেকে এসেছিল। কারা কারা ছিল? গ্রিক, তারপরে কি কুষাণ, তারপরে ওই পার্থিয়ান বা পল্লব, তারপরে কি, তারপর যে শক। এই চারজনই হচ্ছে বাইরে থেকে এসে আমাদের দেশে কিন্তু মানে সাম্রাজ্য বিস্তার করেছে। তো যাই হোক, এই যে কনিষ্ক আছে, কনিষ্ক নিয়ে আরেকটা আসে 78 এডি। এখান থেকে কি করেছিল কনিষ্ক? শকাব্দ মানে চালনা করেছিল, ঠিক আছে। শকাব্দর গণনা এখান থেকেই শুরু হয়েছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে গুপ্ত যুগের কোন শাসককে তার মুদ্রায় বিনা বাদনরত অবস্থায় দেখা যায় এবং ঐতিহাসিক স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছে? আচ্ছা, এই ভারতের নেপোলিয়ান, যদিও নেপোলিয়ানের থেকে তার যুগ অনেক আগে এবং নেপোলিয়ানের সাথে মানে থেকে সে অনেক আগের, তবুও ভারতের নেপোলিয়ান আমরা কাকে বলবো? আমরা বলবো সমুদ্রগুপ্তকে বলবো ভারতের নেপোলিয়ান, ঠিক আছে। এইবার দেখো, ভারতের নেপোলিয়ান হচ্ছে সমুদ্রগুপ্ত, কিন্তু যদি বলে ভারতের আলেকজান্ডারকে তখন হবে কে? তখন হবে আমাদের আলাউদ্দিন খলজি, ঠিক আছে। আলাউদ্দিন খলজি হচ্ছে ভারতের আলেকজান্ডার, ঠিক আছে। বিশ্বজয়ের স্বপ্ন জেগেছিল। আলেকজান্ডার কি আর কি হিন্দিতে সিকান্দার বলে, তাই জন্য আলাউদ্দিন খলজিকে হিন্দিতে সিকান্দার ই সানি বলা হয়, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু দেখতে হবে কাকে কি বলা হয়, ঠিক আছে। আর এই যে সমুদ্রগুপ্ত যদি বলা যায় আরও বেশি করে, তাহলে কি হচ্ছে গুপ্তদের শ্রেষ্ঠ রাজা হচ্ছে এই সমুদ্রগুপ্ত। একে কি বলা হতো? লিচ্ছবি দৌহিত্র, ঠিক আছে। তার মা হচ্ছে লিচ্ছবি বংশের ছিল বলে তাই জন্য লিচ্ছবি দৌহিত্র বলা হতো এই সমুদ্রগুপ্তকে। এবং সমুদ্রগুপ্তের যে আর কি সভাকবি, সেই সভাকবির নাম ছিল হরিসেন, যে কি লিখেছিল হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। নেক্সট, আর এখানে কুমারগুপ্ত অপশানে আছে। কুমারগুপ্ত মানে কি? কুমারগুপ্ত মানে হচ্ছে তোমার নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত হচ্ছে তোমার প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর এক নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। 9 নম্বর প্রশ্ন কি বলছে চালুক্য বংশের রাজত্বকালে কোন গুহাচিত্র বা স্থাপত্য শৈলীর চরম বিকাশ ঘটেছিল যা বর্তমানে কর্ণাটকে আছে? দেখো, চালুক্য মানে কি? আমরা চালুক্য মানে জানি হচ্ছে বাতাপির চালুক্য বা বাদামির চালুক্য, তাই না? তো সেখান থেকে এখানে আসে দেখো বাদামি, এটা কোথায় আছে? এটা হচ্ছে কর্ণাটকে আছে। চালুক্য বংশ দিলে প্রথমেই যেটা আসে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে, অ্যাকচুয়ালি চালুক্য তো অনেক কটা আছে, তার মধ্যে একটা হচ্ছে বাতাপির চালুক্য। টোটাল চালুক্য কিন্তু 3টে আছে, ঠিক আছে। বাতাপির চালুক্য আছে, কল্যাণের চালুক্য আছে, বেঙ্গির চালুক্য আছে, আমাদের অত লাগবে না। বাতাপির চালুক্য মোটামুটি প্রতিষ্ঠা থাকে ফার্স্ট পুলকেশী, যিনি কি করেছিলেন? যিনি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই না? তারপরে দ্বিতীয় পুলকেশী কি? দ্বিতীয় পুলকেশী কি করেছিল? দ্বিতীয় পুলকেশী হচ্ছে এদের শ্রেষ্ঠ সম্রাট ছিল, তাই না? যে কাকে হারিয়েছিল? যে হর্ষবর্ধনকে হারিয়েছিল এবং হারানোর পরে কি করেছিল? হারানোর পরে হর্ষবর্ধনের সঙ্গে যিনি ছিলেন হিউয়েনসাং, তাকে কিন্তু এই বাদামিতে এনেছিল, ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী। আবার দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছে। দ্বিতীয় পুলকেশী কার কাছে হেরেছিল? পরবর্তীকালে দেখবে দ্বিতীয় পুলকেশী হেরেছিল হচ্ছে নরসিংহ বর্মনের কাছে, তাই না? নরসিংহ বর্মনের কাছে হেরেছিল, শুধু হেরেছিল তাই নয়, মানে একদম নরসিংহ বর্মনকে আর কি মানে মার্ডার করে দিয়েছিল আর কি। তো যাই হোক, এবং তারপরে কি হচ্ছে ওই হিউয়েনসাং আবার আর কি নরসিংহ বর্মনের কাছে চলে গেছে। মানে হিউয়েনসাংয়ের কপাল ভাবো, বেচারা এসছিল এখানে, ঠিক আছে। হর্ষবর্ধন মানে ওই এখন হরিয়ানা ওই সব সাইডে ধরো হর্ষবর্ধনের, সেখান থেকে এখানে এনেছে কে? দ্বিতীয় পুলকেশী, হিউয়েনসাংকে। আবার দ্বিতীয় পুলকেশীকে মেরে একদম সাউথ ইন্ডিয়ায় নিয়ে চলে গেছে কে? নরসিংহ বর্মন। তো তাকে সারা দেশ ভ্রমণ করিয়েছে। তো যাই হোক, হিউয়েনসাং কার দরবারে ছিল? হর্ষবর্ধন। কিন্তু অপশানে ধরো হর্ষবর্ধন ছাড়া দ্বিতীয় পুলকেশী আছে, তখন কিন্তু তোমাকে আলাদাভাবে মারতে হবে অপশানগুলো। যাই হোক, তো এই পুলকেশী বাতাবি নিয়ে হচ্ছিল। বাতাবির মানে তাহলে শ্রেষ্ঠ কে হলো? দ্বিতীয় পুলকেশী। এবং দ্বিতীয় পুলকেশী আইহল প্রশস্তি, ঠিক আছে, দ্বিতীয় পুলকেশীর আমলে কার লেখা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন
বলছে বাংলার সেন বংশের রাজত্বকালে লক্ষণ সেনের রাজসভায় বিখ্যাত গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করে? গীত গোবিন্দ কাব্য, এ তো বিখ্যাত কাব্য, ঠিক আছে। গীত গোবিন্দ, তোমরা এটা দেখবে মাঝে মধ্যে মানে একটা গান হয়, যারা বীরভূমের ছেলে তারা আরও ভালো জানবে, যে জয়দেবের মেলাতে বলে একটা গান হয়, ঠিক আছে। ইউটিউবে এক্ষুনি সার্চ করো জয়দেবের মেলাতে সং, দেখবে বেশ ভালো ভাইব আছে গানটায়, ঠিক আছে। ছোটোবেলায় ভাবতাম গানটা ওই যেমন আর 5টা গান হয় তেমন গান, কিন্তু পরবর্তীকালে বুঝলাম আচ্ছা এই জয়দেব মানে হচ্ছে এই আমাদের সেই পণ্ডিত জয়দেব, ঠিক আছে, যার বাড়ি বীরভূমে, তাই না। এবং ওখানে একটা কেন্দুলি মেলা হয়, কেন্দুলি মেলা হয়, ঠিক আছে, অজয় নদীর ধারে, তাই না। বীরভূমের ছেলেরা একটুখানি বলবে, একবার ভুল করে এই বীরভূম মানে মানে লিখেই দিই বীরভূম, ঠিক আছে। একবার ভুল করে আগে কোনো একটা ভিডিওয় ভুল করে বীরভূমের জায়গায় একবার বর্ধমান বলে ফেলেছিলাম, তা বীরভূমের ছেলেরা বলছিল যে আগে জানুন তারপরে পড়াবেন। সরি, ঠিক আছে, আগের বারে ভুল বলা হয়ে গেছিলো, আমি জানতাম ঠিকই কিন্তু ভুল বলার সময় বলা হয়ে গেছিলো। তো যাই হোক, বীরভূমে হচ্ছে বাড়ি হচ্ছে জয়দেবের, অবশ্যই তাদের রাগ করাটাও খুব স্বাভাবিক, কেননা তাদের নিজেদের লোক আর কি, তার নিজেদের মানুষ, কাছের মানুষ বীরভূম। সেখানে কী হচ্ছে, সেখানে কেন্দুলি মেলা হয়, এবং ইনি কী ছিলেন, ইনি হচ্ছে বাংলার যে সেন বংশ ছিল, সেন বংশের যে লক্ষণ সেন, লক্ষণ সেন, এই লক্ষণ সেনের আমলে ওখানকার শ্রেষ্ঠ আর কি যে ব্যক্তিগুলো ছিল, কবিগুলো ছিল, তাদের মধ্যে লেখকগুলো ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে কিন্তু এই হচ্ছে জয়দেব, বুঝতে পারলে। নেক্সট, আর উনি জাতিতে কিন্তু বৈষ্ণব ছিলেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, 1925 সালে গুজরাটের বিখ্যাত সোমনাথ টেম্পল কে লুণ্ঠন ও ধ্বংস করে? ঠিক আছে, আচ্ছা এখানে বলে দিই, ভারতবর্ষে প্রথম যদি তুমি মুসলিম শাসন দেখো, 712 খ্রিস্টাব্দে আরবরা এসেছিল, আরবরা সিন্ধু জয় করেছিল, ঠিক আছে। আরবরা একদিকে এসেছিল আর একদিকে এসেছিল তুর্কিরা, ঠিক আছে। তুর্কিদের মধ্যে দুটো, এক দলের নাম হচ্ছে গজনী আর এক দলের নাম হচ্ছে কি ঘুড়ি, ঠিক আছে। এই যে গজনীর প্রতিষ্ঠাতা কে ছিল? আলিপ্তগিন, তার ছেলে সবুক্তগিন যে প্রথম ভারত আক্রমণ করেছিল, মানে তুর্কিদের মধ্যে আর কি, এবং তার ছেলের নাম হচ্ছে কি, তার ছেলের নাম হচ্ছে মামুদ, সুলতান মামুদ। এই মামুদ বেটা ভারতবর্ষে টোটাল 17বার অ্যাটাক করেছিল, ঠিক আছে। আর এ যে অ্যাটাক করেছিল 1000 থেকে 1027 এই সালের মধ্যে টোটাল 17বার অ্যাটাক করেছিল। তার মধ্যে এই যে 1025 সালে সোমনাথ টেম্পলে অ্যাটাক করেছিল সুলতান মাহমুদ, ঠিক আছে। এখানে মাহমুদ আছে, ব্যাপারটা অ্যাকচুয়ালি মামুদ, ঠিক আছে, সুলতান মাহমুদ। আর মামুদের সময় 3জন পণ্ডিত ছিলেন, ঠিক আছে। একজনের নাম কি, একজন তো মামুদের সাথে সাথেই চলে এসেছিল, তাই না। একজন কি হচ্ছে মামুদের সাথে সাথে চলে এসেছিল, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের অল বিরুনি, তাই না। কিতাবুল হিন্দ যে লিখেছিল, তাই না, অল বিরুনি কিতাবুল হিন্দ লিখেছিল। মামুদের যে সভাকবি ছিল তার নাম হচ্ছে উদ্বি, ঠিক আছে। আরেকজন ছিলেন ওনার সমসাময়িক, তার নাম হচ্ছে ফিরদৌসি, ঠিক আছে, ফিরদৌসি। তো এনারা হচ্ছে মামুদের সময়কালীন ছিল, মামুদের সময় ছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলছে, দিল্লির সুলতানি যুগে প্রথম ইকতা, ঠিক আছে, এই যে ইকতা সিস্টেম এবং মুদ্রা হিসাবে টঙ্কা ও জিতল কে চালু করে? ঠিক আছে, ইকতা কে চালু করে? ইকতা চালু করে হচ্ছে আমাদের ইলতুৎমিশ, ঠিক আছে। এইবার দেখো কুতুবুদ্দিন আইবক আছে, কুতুবুদ্দিন আইবক নিয়ে কি কি বলা যেতে পারে? বলা যেতে পারে 1206 সালে দাস বংশের যে প্রথম রাজা হন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে যেটা করেছিলেন সেটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে 2.5 দিনকা ঝোপড়া বলে একটা মসজিদ করেছিল, ঠিক আছে, আজমেরে মানে রাজস্থানে। আর একটা কুয়াতুল ইসলাম বলে একটা মুসলিম মানে মসজিদ করেছিল, সেটা কি, সেটা হচ্ছে দিল্লিতে, ঠিক আছে। দুটো মসজিদ করেছিলেন। তারপরে সাথে কি করেছিল? সাথে করেছিল হচ্ছে, ওনাকে লাখ বক্স বলা হতো, ঠিক আছে, লাখ বক্স, ঠিক আছে। আর ঘোড়ার পিঠে ওই পোলো খেলতে গিয়ে, যেটাকে চৌগান বলা হয়, ওইটা খেলতে গিয়ে কী হয়, উনি পড়ে গিয়ে মারা যায়। কিন্তু আরেকটা যেটা, সেটা কাকি, ঠিক আছে। এই কাকির উদ্দেশ্যে উনি যেটা করেছিলেন, কুতুব মিনার তৈরি কাজ শুরু করেছিল, ঠিক আছে। একটু শুরু করেছিল, ওর আগে উঠবে এরকম কুতুব মিনার আস্তে আস্তে তৈরি হবে। তো ওই ফার্স্ট কুতুব মিনারে একটা দুটো তালা হয়েছে, তারপরে উনি পোলো খেলতে গিয়ে মারা যায়। তার কাজটা সম্পূর্ণ করে কে? সম্পূর্ণ করে হচ্ছে ইলতুৎমিশ। কুতুব মিনার কমপ্লিট করে ইলতুৎমিশ, ঠিক আছে। এবং ইলতুৎমিশ কী করছে মনে রাখবে, কুতুব মিনারে উঠেছে, ঠিক আছে, অনেক উঁচু কুতুব মিনার, তো কুতুব মিনারে উঠেছে, উঠে একটা টাকার কয়েন নিয়েছে, কয়েন নিয়ে হেডটেল করেছে, ঠিক আছে। উপরে ছুঁড়েছে, নিচে অব্দি পড়েছে, কেমন আওয়াজ হয়েছে? টং করে আওয়াজ হয়েছে। সেখান থেকে মনে রাখবে ওই টাকাটার নাম দিয়েছে টঙ্কা, ঠিক আছে। আর কি, আর মনে রাখবে হচ্ছে হেড বা টেল করছিল,
নিচে নেমে দেখছে হ্যাঁ হেডটেলে জিতে গেছে, সেখান থেকে মনে রাখবে জিতল। এইভাবে মনে রাখবে, আমার উদ্দেশ্য হচ্ছে মনে রাখানোর, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের আরেকটা ইনফরমেশন দিলে কি, আলাউদ্দিন খিলজিও চেষ্টা করেছিল একটা এরকম কুতুব মিনার বানানো, তার ইঞ্জিনিয়ার ঠিকঠাক ছিল না, বানাতে পারেনি, বুঝতে পারলে। আর ফিরোজ শাহ তুগলকও কুতুব মিনারে কাজ করেছে, বাহ, এই চারজনই কাজ করেছে। ফিরোজ শাহ তুগলকও কুতুব মিনারে কাজ করেছে, একবার বাজ পড়েছিল, ঠিক আছে, মানে থান্ডারস্টর্ম আর কি, বুঝতে পারলে। তো ওই বজ্রপাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার ফিরোজ শাহ তুগলক ঠিক করেছিল। নেক্সট হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ কোনটি, যেটা হচ্ছে 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্ক এরা হচ্ছে মানে করেছিল আর কি। দেখো আমি বলে দিই, দিল্লিতে শাসন ব্যবস্থা যখন হয় মাঝখানে একটা তুগলকি শাসন এসেছিল। আমরা এখনও এক্সাম্পল দিই যে তুগলকি শাসন চলছে, তুগলকি শাসন মানে কি পাগলা শাসন, তাই না? তার কারণ কি, কারণ তুগলক বংশে যে বসেছিল তার সেই তো পাগলা ছিল, মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক যখন বসেছিল এমন পাগলামি শুরু করেছে যে কি হচ্ছে, যে এই 1342 সালে বাংলা বলছে আমরা আলাদা হব, ঠিক আছে। 1342 সালে বাংলা আলাদা হয়ে যাচ্ছে, 1336-এ বিজয়নগর আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1347-এ বাহুমনি আলাদা হয়ে যাচ্ছে। তো এরা কি হচ্ছে, এরা দিল্লি থেকে আস্তে আস্তে আলাদা হতে শুরু করে। কেন শুরু করে? তার কারণ হচ্ছে পাগলামির জন্য, ঠিক আছে। এইবার এই যে শুরু হয়ে যেটা হচ্ছে বিভিন্ন বংশ হচ্ছে, তার মধ্যে একটা হয়েছিল বিজয়নগর, ঠিক আছে। এবং বিজয়নগরের সবকটা বংশ হচ্ছে এই কটা। এর মধ্যে প্রথম যে বংশটা ছিল তার নাম হচ্ছে সঙ্গম বংশ, ঠিক আছে। এবং যেটা কে প্রতিষ্ঠা করেছিল, হরিহর ও বুক্ক, ঠিক আছে। তারপরে যেটা ছিল তার নাম হচ্ছে সালুব, এটা কে প্রতিষ্ঠা করেছিল, নরসিংহ সালুব বা সালুব নরসিংহ সালুব, ঠিক আছে। তুলুপ বংশের প্রতিষ্ঠাতাকে, তুলুপ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বীর নরসিংহ। বীর নরসিংহ হচ্ছে তুলুপ বংশের প্রতিষ্ঠাতা। আর একটা হচ্ছে আরবিডু হচ্ছে তিরুমল হচ্ছে কি আরবিডু বংশের প্রতিষ্ঠা করেছিল। এইবার দেখো, এই যে বীর নরসিংহ তুলুপ বংশের প্রতিষ্ঠাতা, তুলুপ বংশ আসলেই তোমার একটা রাজার কাছে আসতেই হবে, তার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। কেন? কৃষ্ণদেব রায় অনেক কাজ করেছিল, ঠিক আছে। এ বাবরের সমসাময়িক ছিল, পর্তুগিজদের কাছ থেকে ঘোড়া কিনতো, আর কি একটা বই লিখেছিল যেটা কতবার কত পরীক্ষায় এসছে তার ঠিক নেই, সেটা হচ্ছে অমুক্ত মাল্যদা বইটা তিনি নিজে লিখেছিলেন। এবং এনার রাজসভায় কী ছিল, অষ্টদিগ্গজ ছিল এনার রাজসভায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলছে মার্কেট কন্ট্রোলিং সিস্টেম কে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিল কে, বাজার দর যখনই নিয়ন্ত্রণের ব্যবস্থা আসবে, পুরো প্রশ্নটাই পড়বে না, আলাউদ্দিন খিলজি মেরে দেবে। বাজার দর নিয়ন্ত্রণ, সিরি বলে শহরের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডিং আর্মি, ফার্স্ট স্ট্যান্ডিং আর্মি, ইকতা ব্যবস্থা তুলে দেওয়া, এবং তার বদলে কি দাগ আর হুলিয়া এইগুলো নিয়ে আসা, এগুলো সবকে আলাউদ্দিন খিলজি। অপশানে দেখো এখানে কে আছে, গিয়াসউদ্দিন বলবন কি, ও নিজেকে ভগবানের কাছাকাছিই ভাবতো, ঠিক আছে। সে নিজেকে কি ভাবতো, নিজেকে একটু ভগবানের পাশাপাশিই ভাবতো। তিনি বেসিক্যালি কি করতেন, যেটা করতেন সেটা হচ্ছে এই যে নিজেকে শ্যাডো অফ গড, ঠিক আছে, ভগবানের প্রতিনিধি বলতো নিজেকে, ঠিক আছে, মানে ভগবানের ছায়া, ঠিক আছে। মুসলিম ধর্মে কি বলতো, কোনো ভগবান বলে কিছু মানে আল্লাহ ছাড়া কাউকে মানা হয় না। এবার নিজেকে তো ভগবান বলতে পারবে না, তাই জন্য বলছে আমি ভগবানের ছায়া, ঠিক আছে, শ্যাডো অফ গড। এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন নিজেকে বলতেন, ঠিক আছে। তারপর কি 40 চক্র যেটা ছিল গিয়াসউদ্দিন বলবন তুলে দিয়েছিল। যাই হোক, এখানে আছে সিকান্দার লোদি মানে আগ্রা প্রতিষ্ঠা করেছিল, মথুরা ধ্বংস করেছিল, ঠিক আছে। যমুনা নদীর তীরে পুণ্যস্থান ধ্বংস করেছিল। জ্বালামুখী বলে একটা মন্দির ছিল, সেটাও ধ্বংস করেছিল। এবং এই সিকান্দার লোদি বংশের মানে কি বলবো, সিকান্দার লোদি হচ্ছে খুব শুধু যে মন্দির ধ্বংস করেছে তাই নয়, মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য সেই ধ্বংস করা মূর্তির, ঠিক আছে, গুলো নিয়ে বাটকারা হিসাবে ব্যবহার করতে বলেছে বাজারে। সুতরাং এতটাই ক্রুয়েলিটি ছিল আর কি। যাই হোক, 15 নম্বর প্রশ্ন কি, 15 নম্বর প্রশ্ন বলছে বাহুমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিল 1347 সালে। দেখো এক্ষুনি বললাম পুরো জিনিসটা, বাংলা আলাদা হচ্ছে, বিজয়নগর আলাদা হচ্ছে এবং বাহুমনি আলাদা হচ্ছে। বাহুমনিটাকে কে প্রতিষ্ঠা করেছিল, বাহুমনি হচ্ছে হাসান গাঙ্গু, ঠিক আছে, হাসান গাঙ্গু। এখানে দেখো আদিল শাহ আছে, আদিল শাহকে কি বলা হয়, জগৎ গুরু। পরীক্ষায় WBCS এর ফেভারিট কোশ্চেন, জগৎ গুরু হচ্ছে আদিল শাহ।
জগৎগুরুকে, জগৎগুরু হচ্ছে আদিল শাহ। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলছে দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করে? দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করতে এই মাঝখানে একজন রাজা ছিল, আমি বললাম তুগলক বংশে পাগলা রাজা ছিল। সেই পাগলা রাজার নাম কি? পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক। এইবার দেখো এই মোহাম্মদ বিন তুগলক যে 3টে পাগলামি করেছিল। এক, গঙ্গার যে দোয়াব অঞ্চল ছিল সেই দোয়াব অঞ্চলে যখন বৃষ্টি হচ্ছে না, যে সময় খুব খারাপ অবস্থা, সেই সময় ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল 1 নম্বর। ঠিক আছে, ইনফ্লেশন হয়েছে। ঠিক আছে, ধরো তার সাম্রাজ্যে যথারীতি টাকা পয়সা একটু কম দেখা দিচ্ছে, তাই জন্য কী করেছে, তাই জন্য এটা তামার আর কি কয়েন ছাপিয়ে দিয়েছে, হেলিকপ্টার মানি যেটাকে বলা হয় ইকোনমির ভাষায়। ঠিক আছে, ইকোনমি পরের দিন ক্লাস করাবো। ঠিক আছে, সবাই জয়েন হয়ে যাবে 7টার সময়। ওই যে হেলিকপ্টার মানি যেটাকে বলা হয়, হেলিকপ্টার মানি কি? হেলিকপ্টার মানি যখন ধরো দেশে টাকা শর্ট পড়েছে, টাকা ছাপিয়ে দিয়েছে। যে জিনিসটা করেছিল জিম্বাবু। ঠিক আছে, তো এখন কি হয়েছে জিম্বাবু সেই ওইসব ভেনেজুয়েলা এই সমস্ত ভুলভাল কাজগুলো করেছিল। এবার তার ফলে কী হয়েছিল জানো, একসময় 1 ট্রলি টাকা নিয়ে যেতে হতো একটা দুটো ডিম কেনার জন্য। বুঝতে পারলেন? কারণ ইনফ্লেশন এত হয়ে গেছে, মুদ্রাস্ফীতি এই লেভেলে বেড়ে গেছিলো। তো যাই হোক, ইনিও তাই করেছে। কি করেছে? টাকা ছাপিয়ে নিয়েছে। এবারে এমন গাধা যে টাকা ছাপালি ছাপা, ওটা স্বর্ণ মুদ্রার যা ভ্যালু সেই ভ্যালুতেই ওই টাকাটা ছাপিয়ে দিয়েছে। ঠিক আছে, স্বর্ণ মুদ্রাটার ভ্যালু যা, এরও ভ্যালু হচ্ছে সেম, অথচ এটা হচ্ছে তামার টাকা। তো বোকামি না? এবার কিছুদিন বাদে হুঁশ এসছে যে ভুল হয়ে গেছে, ইনফ্লেশন আরও বেড়ে গেছে। ঠিক আছে, হেলিকপ্টার মানিতে ইনফ্লেশন বেড়ে যায়। এইবার তারপরে যেই ইনফ্লেশন বেড়ে গেছে, তখন কী হয়েছে, তখন উনি ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে। আর প্রচুর জাল নোট শুরু হয়ে গেছে। তো সবাই তো তামার ঘরে ঘরে তামার নোট ছাপাচ্ছে কেন? যে এই তামাটা দিয়ে আসবো, গিয়ে সোনার কয়েনটা নিয়ে চলে আসবো, নিয়ে এসে সোনাটাকে নিজের কাছে রিজার্ভ রেখে দেবে। তো এইভাবে ওটাও ফেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কয়েন সিস্টেম ফেল হয়ে গেল। নেক্সট কি? নেক্সট হচ্ছে এখান থেকে দিল্লি থেকে সাউথে রাজধানী ক্যাপিটাল নিয়ে গেল। এবার ক্যাপিটাল নিয়ে গেলে শুধু হবে না, মানুষজনকে বলছে তোরাও চ। ঠিক আছে, পশু পাখি যা আছে সব আমার সঙ্গে যাবে। মানুষজন এখান থেকে এসে কিছু বছর ছিল, 6 বছর মোস্ট প্রবলি, থেকে দেখছে ভুল হয়ে গেছে। ঠিক আছে, ডিসিশনটা ঠিকঠাক ছিল না, সবাইকে নিয়ে আবার দিল্লিতে যাচ্ছে, রাস্তাতেই হাফ লোক মরে গেছে। তো এইরকম পাগলামি ছিল মোহাম্মদ বিন তুগলক। বুঝতে পারলে? তো এই জন্যই একে পাগলা রাজা বলা হতো। এই দেবগিরিতে এই সাউথে যেটা এনেছিল সেটার নাম হচ্ছে দেবগিরি বা দৌলতাবাদ। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 1556 সালে হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। বলছে আকবরের সেনাপতি বৈরাম খাঁ কাকে পরাজিত করেছিল? দেখো একটা জিনিস বলে দিই, বাবর তো আমাদের এখানে সাম্রাজ্য তো স্থাপন করলো, মুঘল সম্রাট, কিন্তু বাবরের ছেলে হুমায়ুনকে সারা জীবন শেরশাহ তাড়া করেছে। এবার হুমায়ুন শেরশাহর ভয়ে আর কি এই পারস্যের দিকে পালিয়ে যায়। এখানে পাঞ্জাবের কাছে, ওই সিন্ধু প্রদেশ পাঞ্জাব ওই জায়গাটায় কী হচ্ছে, নিজের ছেলেকে রেখে চলে গেছিলো। তাহলে হুমায়ুন নিজের ছেলেকে রেখে চলে গেছিলো, এবং সেই ছেলের নাম কি? সেই ছেলেই হচ্ছে ইতিহাসে আকবর নামে পরিচিত। ঠিক আছে, এইবার হুমায়ুন তো চলে গেল। হুমায়ুন যাওয়ার পরে কি হচ্ছে, একটা টাইম বাদে যখন শেরশাহ মারা যাচ্ছে বা শেরশাহর বংশটা শেষ হচ্ছে, মোটামুটি ধরে নাও ওই 1555 সাল নাগাদ, তখন হুমায়ুন আবার ফিরে আসছে। এবার হুমায়ুন ফিরে এসে কী করছে, হুমায়ুন বেশি দিন কী করতে পারেনি, হুমায়ুন মারা যায়। ঠিক আছে, এবার হুমায়ুন যখন মারা যায় তখন কি হচ্ছে, লাইব্রেরি থেকে পড়ে মারা গেছে। ঠিক আছে, দিনী পানা বলে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে স্বর্গের সিঁড়িতে উঠে গেছে। যাই হোক, হুমায়ুন যখন মারা যায় তখন হুমায়ুনের একজন কাটাপ্পা ছিল, একদম কাটাপ্পার মতো বিশ্বাস করতো। ঠিক আছে, ওনার একজন সৈনিক ছিল। ঠিক আছে, সেই সৈনিকের নাম কি? সেই সৈনিকের নাম হচ্ছে বৈরাম খাঁ। সেই বৈরাম খাঁকে দিয়ে হুমায়ুন আর কি কথা দিয়ে নিয়েছিল যে আকবরকে সিংহাসনে বসাতে হবে। বৈরাম খাঁ কী করলো, বৈরাম খাঁ প্রথম কথা, হুমায়ুন যে মারা গেছে বৈরাম খাঁ এটা বলেই নি, লুকিয়ে গেছে ব্যাপারটা, যে সম্রাটের শরীর খারাপ, শুয়ে আছে। এইবার কি হচ্ছে, আকবরকে নিয়ে কি হচ্ছে, দিল্লিতে ঢোকার চেষ্টা করছে। তখন যেটা হচ্ছে, এই হিমু বাহিনী একে আটকে দিয়েছে। ঠিক আছে, এবং হরিয়ানার এই জায়গাটা আটকে দিয়েছে, ওই জায়গাটার নামই হচ্ছে পানিপথ। এবার ওখানেই দুজনের মধ্যে লেগে গেছে যুদ্ধ, তাই জন্যই জায়গাটা হচ্ছে পানিপথের যুদ্ধ। ওই হরিয়ানার একটা জায়গা যেখানে পানিপথ, ওই নীরাজ চোপড়ার বাড়ি না, যে আমাদের জ্যাভলিন থ্রো করে, ওই জায়গাটা পানিপথ। ঠিক আছে, ছোটোবেলায় তো আমরা ভাবতাম পানিপথ মানে জলে যুদ্ধ হয়েছে, তাই না? পানিপথের যুদ্ধ মানে আমার মাথায় ছোটোবেলায় আসতো যে একটা জাহাজ নিয়ে যাচ্ছে, নৌকা নিয়ে যাচ্ছে, নৌকার উপরে ঠুংটাং হচ্ছে, কিন্তু সেসব হয় না। পানিপথ হচ্ছে হরিয়ানার কাছে একটা জায়গার নাম, নীরাজ চোপড়ার বাড়ির কাছে একটা জায়গার নাম, সেটার নামই হচ্ছে পানিপথ।
যাই হোক সেসব আলাদা কথা। তো সেখানে যুদ্ধটা হচ্ছে এবং এই বৈরাম খাঁ কী করছে, এই হিমুকে হচ্ছে পরাজিত করছে। আকবরের নেতৃত্বে তুমি বলতে পারো, কিন্তু আকবর তখন বাচ্চা ছেলে, 13-14 বছর বয়স। অ্যাকচুয়ালি কাজটা করেছিল পুরো বৈরাম খাঁ, এই হিমুকে পুরো করে তারপর আকবরকে আবার দিল্লির সিংহাসনে বসিয়ে দিচ্ছে। তাহলে কাকে পরাজিত করেছিল? হিমুকে। নেক্সট 18 নাম্বার বলছে মুঘল যুগে সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী, যেটাকে আমরা কি বলি, রেভিনিউ মিনিস্টার কে ছিলেন, যিনি 10 সালা প্রবর্তন করেছে। রেভিনিউ মিনিস্টার কে ছিল? রাজা টোডরমল। ঠিক আছে, জাপ্তি ব্যবস্থা করেছিল রাজা টোডরমল। এনারা সবাই কী ছিল? এরা হচ্ছে আকবরের যে নবরত্ন ছিল তাদের মেম্বার ছিল, তাই না? মান সিং ছিল, তারপর এদিকে আবুল ফজল, তাই না, আবুল ফজল। তারপর হচ্ছে যে আইনি আকবরী লিখেছে, বীরবল হচ্ছে কি, বীরবল হচ্ছে কমেডিয়ান ছিল, তাই না? বীরবলের যে কাউন্টার কমেডিয়ান ছিল তার নাম হচ্ছে মোল্লা দু পেয়াজা। এরা সবাই আকবরের নবরত্নে ছিল। নেক্সট শিখ গুরু, ঠিক আছে, শিখদের যে নবম গুরু তেগ বাহাদুর, 1675 খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল? ঠিক আছে, 2টো শিখ গুরুর মৃত্যুদণ্ড হয়েছিল। ঠিক আছে, টেকনিক্যালি বলতে গেলে 3 জন, কিন্তু তাও আমি 2 জন ধরেই বলছি। একটা হচ্ছে জাহাঙ্গীর হত্যা করেছিল কাকে? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর ঔরঙ্গজেব, এ হচ্ছে গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল। ঠিক আছে, ঔরঙ্গজেব কাকে হত্যা করে? ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করে। আচ্ছা, এবার একটা কথা বলো, শিখদের যদি আমি বলি যে শিখ ধর্মমত কে শুরু করেন, কে হবে? গুরু নানক। এই গুরু নানকের জন্ম কত সালে জানো? 1469 সালে। ঠিক আছে, মানে 1469। এবং এই গুরু নানকের বাড়ি হচ্ছে তালবন্দি গ্রামে, যেটা এই মুহূর্তে কি হচ্ছে, যেটা পাকিস্তানে পড়ে গেছে। ঠিক আছে, এবার পাকিস্তান সরকার কি করেছে? এবার ভারতীয়রা যারা ছিল তারা তো যতই যা হোক, এই যারা শিখ ধর্মের মানুষ আছে, ধরো এইটা আমাদের পাকিস্তানের লাইন, আর এখানে দেখো তালবন্দি গ্রামটা আছে। এবার আমাদের যারা শিখ ধর্মের মানুষ তারা কি করতো? তারা এখানে ওই একটুখানি গিয়ে ওই বর্ডারের কাছে গিয়ে ওদিক দিয়ে গুরু নানকের এরকমভাবে করে নিত, প্রণাম করে নিত, তাই না? যেতে পারতো না, তার কারণ যেতে গেলে একটা ধনী মানুষ, সে না এখান থেকে পাকিস্তানে যাবে, লাহোরে যাবে, করাচিতে এরোপ্লেনে যাবে, সেখান থেকে এখানে আসবে, অথচ এখান থেকে তো এইটুকু, বুঝতে পারলে? কিন্তু যেতে পারতো না। তাই জন্য কী হচ্ছে, তখন ইমরান খান যখন সরকার ছিল, তখন আমাদের সরকার আর ইমরান খানের সরকার মিলে একটা খুব সুন্দর সিস্টেম করেছে, তাকে কর্তারপুর করিডোর বলা হয়। এই জায়গাটা কী হচ্ছে, এই জায়গাটায় এইরকমভাবে করে দেওয়া হয়েছে। এখানে কী হচ্ছে, এখানে ইন্ডিয়ানরা সকালবেলায় যাবে, গিয়ে এখানে বাস টাস ধরবে, গিয়ে সোজা একদম গুরু নানকের ওখানে চলে যাবে। ওদেরও ইনকাম হচ্ছে, কারণ ওখানে গিয়ে খাওয়া দাওয়া একটা দিন পুরো ট্যুরিজমও হচ্ছে, ওদেরও ইনকাম হচ্ছে, আর আমাদের এখানকার মানুষরাও তাদের গুরুকে দেখে আসতে পারছে। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কর্তারপুর এগুলো হচ্ছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, যদিও অনেক পুরনো হয়ে গেছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সেইভাবে পড়বে না, কিন্তু তবুও কর্তারপুর করিডোর কি, এগুলো একটু আমাদের জানা উচিত। কোন দিন কোথায় ইন্টারভিউতেই হয়তো জিজ্ঞাসা করে নিল কাউকে। নেক্সট কি বলছে, কোন মুঘল সম্রাটের রাজত্বকালকে, ঠিক আছে, মুঘল স্থাপত্য শৈলীর স্বর্ণযুগ, ঠিক আছে, মানে আর্কিটেকচারের গোল্ডেন এরা কার রাজত্বকালে? দেখো, কেন বলবে না, এই শাহজাহানকেই বলে তো, তার কারণ মতি মসজিদ করেছে। ঠিক আছে, তারপরে লাল কেল্লা কার করা? শাহজাহানের করা। জামা মসজিদ কার করা? শাহজাহানের কথা। ঠিক আছে, তাজমহল তো বলতে হবে না। দেওয়ান ই আম, দেওয়ান ই খাস, শীষমহল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কার? সবের। ঠিক আছে, ময়ূর সিংহাসন যদি বলি, সব কার? সব শাহজাহানের করা। সুতরাং এইটাই তো আর্কিটেকচার, সবই আর্কিটেকচার তো তারই টাইমে হলো, সুতরাং তাকেই বলা হবে। নেক্সট 1576 সাল, রানা প্রতাপ ভার্সেস মুঘল বাহিনী। কোথায় যুদ্ধ? হলদিঘাটের যুদ্ধ। বলছে মুঘল বাহিনীর প্রধান নেতৃত্বে কে ছিল? এটা কে হবে? এটা হবে হচ্ছে রাজা মানসিং। ঠিক আছে, দেখো, মুঘল বাহিনীর নেতৃত্বে মানসিং আছে, রাজা মানসিং, ইনিও কিন্তু রাজপুত। ঠিক আছে, রানা প্রতাপের সাথে লড়িয়ে দিল। ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই না, আকবর যখন সিংহাসনে বসে, আকবর কী ছিল, রাজপুতদের অফার দিয়েছে, আমাদের সাথে জয়েন করো। এই যেমন মানসিং জয়েন করে গেছিলো, মানসিং জয়েন করে গিয়ে বলেছিল আমাদের সাথে জয়েন করো। মানসিংকে যেমন ভালো ব্যবস্থা দিয়ে দিয়েছে, ভালো দিয়ে দিয়েছে, কিন্তু রাজা তো রাজা, রানা প্রতাপ, সে বলছে আমি ওসব জয়েন করতে পারবো না।
এবার জয়েন না করলে যুদ্ধ করো। এবার যুদ্ধ হচ্ছে, কোথায় হচ্ছে? এই যে আরাবল্লী, এই যে রাজস্থানের এপারটায় যে আরাবল্লী আছে, ওই আরাবল্লীর ওখানে একটা জায়গা আছে, ঠিক আছে? ওই জায়গাটার মাটি অ্যাকচুয়ালি হলদেটে টাইপের, ঠিক আছে? ওই ল্যাটেরাইট মৃত্তিকা টাইপের, তো একটু হলদেটে টাইপের হয়ে গেছে। তো সেই মাটিটাকে কী বলছে? হলদি ঘাট বলা হচ্ছে, হলদি ঘাটি অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওই হলদি ঘাটি, ওখানেই যুদ্ধ হচ্ছে এবং ওই জায়গাটার নাম হচ্ছে হলদিঘাটি। সেখানেই হচ্ছে হলদিঘাটের যুদ্ধ 1576, ঠিক আছে? রানা প্রতাপ, ঠিক আছে, সেখান থেকে রানা এবং ভার্সেস রানা মানসিং। অ্যাকচুয়ালি রানা মানসিং কাকে কাকে রিপ্রেজেন্ট করছিল? রিপ্রেজেন্ট করছিল আকবরকে, ঠিক আছে? আর একটা জিনিস বলি, চেতক। চেতক হচ্ছে রানা প্রতাপের হচ্ছে ঘোড়া। মানে এ ঘোড়া কেমন ঘোড়া বলো তো? এ ঘোড়া মানে রাজাকে বুঝতো, ঠিক আছে? মানে হি নিউ হিজ মানে মাস্টার, ভালোভাবে জানতো। মানে ঘোড়াটা আহত হয়েছে যুদ্ধে, এইবার যখন মানে রাজা যখন মানে যুদ্ধে আর কি মানে মানে রাজা যখন হয় আর কি, যুদ্ধে যখন রাজার মানে আহত হয়, তখন এই চেতক আর কি নিজে মানে আইডিয়া লাগিয়ে রাজাকে সেফ জায়গায় নিয়ে গেছে, নিজে একা মানে নিজে আইডিয়া লাগিয়ে, বুঝতে পারছো? মানে ঘোড়া তো আর একা যায় না, ঘোড়াকে নিয়ে যেতে হয়, ঠিক আছে? ঘোড়াকে চালনা করতে হয়। এই চেতক কিন্তু একাই চলে গেছে রাজাকে একটা সেফ জোনে নিয়ে। সুতরাং ওই চেতকেরও কিন্তু বহু জায়গায় রাজস্থানে দেখবে খুব পুজো টুজো হয়। বলছে শিবাজি মহারাজ, শিবাজি মহারাজ হচ্ছে 1674 খ্রিস্টাব্দে কোন দুর্গে মানে কোন দুর্গে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি ছত্রপতি উপাধি নিয়েছিলেন? ছত্রপতি। দেখো, শিবাজি মহারাজ নিয়ে প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে এই, শিবাজি মহারাজের জন্ম কত সালে? শিবাজি মহারাজের জন্ম হচ্ছে 1627 সালে, ঠিক আছে? এবং 1627 থেকে 1647, মাত্র 20 বছর বয়সে তিনি কী করছে? তিনি তোরনা দুর্গটা কী করছে? দখল করে নিচ্ছে। কী হচ্ছে এরপরে? কী হচ্ছে? 1665, এই সালটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ পুরন্দরের সন্ধি এটা করেছিল কার সাথে হয়েছিল? শিবাজি মহারাজ এবং ঔরঙ্গজেব যদিও মানে নিজে তো করবে না, ঔরঙ্গজেব জয় সিং বলে একজন ছিলেন, তাকে আর কি পাঠিয়েছিলেন। শিবাজির যে মানে পিতা ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে শাহুজি ভোসলে। মাতা কি? মাতা হচ্ছে জিজাবাই। এবং শিবাজির যে অভিভাবক কি ছিল? দাদাজি কঙ্গদেব, তাই না? আর শিবাজির গুরু ছিল কে? গুরু ছিল রামদাস। এই রামদাস কিন্তু গুরু রামদাস নয়, মানে পাঞ্জাবের গুরু রামদাস অনেকে এনার সাথে গোলায়, সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো যাই হোক, তো শিবাজির যে ছত্রপতি, এটা কোথায় নিয়েছিল? এটা হচ্ছে রায়গড় দুর্গ, ঠিক আছে? রায়গড় দুর্গ তুমি দেখবে শিবাজি যদি কোনো অনুষ্ঠান দেখো বা শিবাজি নিয়ে যাই কিছু একটা দেখো, দেখবে রায়গড় দুর্গটা সবসময় দেখায়। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়। 23 নম্বর প্রশ্ন বলছে, মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনী বাবরনামা বলছে কোন ভাষায় রচনা করেছিলেন? এটা হচ্ছে তুর্কি ভাষায়। আরও স্পেসিফিক বললে কী হয়? চাকতাই তুর্কি, ঠিক আছে? দেখো তাহলে বাবরের কি হলো? বাবর হচ্ছে বাবরনামা, বাবর নিজে লিখছে। আমি যদি হুমায়ুন বলি, হুমায়ুন নামা কী হবে? হুমায়ুন নিজে হবে না, হুমায়ুনের বোন হবে গুলবদন বেগম, ঠিক আছে? আকবর নামা, এত বড় রাজা নিজেই লিখবে? কিন্তু লিখবে না, তার কারণ কি? আকবর নিজে পড়াশোনাই জানতো না। আবুল ফজল, এগুলো সব আত্মজীবনী এদের। আবুল ফজল, আকবর নামা, ঠিক আছে? তারপর জাহাঙ্গীর নামা, জাহাঙ্গীর নিজে লিখেছিল। কথা হচ্ছে এই বাবরনামা আর জাহাঙ্গীরনামা, এরা দুজনে হচ্ছে একমাত্র সম্রাট, একমাত্র কেন বলছি, দুমাত্র, যাই হোক এই দুজন হচ্ছে সম্রাট যারা হচ্ছে নিজেদের আত্মজীবনী নিজেরা লিখেছিল, ঠিক আছে? পরীক্ষায় কলকাতা পুলিশের লাস্ট যে কলকাতা পুলিশের রিক্রুটটা হয়ে গেছে সাব ইন্সপেক্টরে, রিক্রুটটা যেটা হয়ে গেছে, ঠিক আছে? লাস্ট যে রিক্রুটটা হয়ে গেছে তার প্রিলি পরীক্ষা এটা এসেছিল, ঠিক আছে? তার প্রিলি পরীক্ষা এসেছিল যে এই হচ্ছে তোমার মানে বাবরনামা জাহাঙ্গীর মানে এসেছিল যে কোন দুজন মুঘল সম্রাট নিজেদের আত্মজীবনী নিজেরা লেখে, ঠিক আছে? এরপর হচ্ছে পাদশাহনামা কে লিখেছে? আব্দুল হামিদ লাহোরি লিখেছিল কি? পাদশাহনামা। আর হচ্ছে আলমগীর নামা, আলমগীর কাকে বলা হতো?
আলমগীর কাকে বলা হতো? আলমগীর বলা হতো ঔরঙ্গজেবকে, ঠিক আছে, আলমগীর বলা হতো। এবং আলমগীর কে লেখে? মির্জা মোহাম্মদ কাজিম। মির্জা মোহাম্মদ কাজিম হচ্ছে আলমগীর নামা হচ্ছে লিখেছে। এবার তোমাদের আমি একটা সহজ কথা বলছি, এই যে আলমগীর নামা বলো, এইসব এই যে ঔরঙ্গজেব না, ঔরঙ্গজেব হচ্ছে বেসিক্যালি কিন্তু নিজের আত্মজীবনী অত কিছুতে বিশ্বাস করতো না, কিন্তু ওনার শাসন ব্যবস্থা এইসব নিয়ে লেখা, তাই জন্য ওটা আত্মজীবনী না হলেও ওনাদের আর কি অনেক কিছু জানা যায় ওখান থেকে, ঠিক আছে। নেক্সট কি 24 নম্বর প্রশ্ন বলছে, দিল্লির কোন সুলতান কৃতদাস বা দাসদের দেখাশোনা করার জন্য দিওয়ান ই বন্দেগান বা দেওয়ান ই বন্দেগানি, ঠিক আছে, এই নামের একটি বিশেষ বিভাগ, দাস বিভাগ বললেই কী হয়ে যাবে, আমাদের যে পাগলা ছিল আর কি, পাগলার নাম কি? পাগলার নাম ছিল মোহাম্মদ বিন তুগলক। পাগলা হঠাৎ করে জ্বরে মরে যায়, ঠিক আছে, এত পাগলামি করলে তো জ্বরে মরবেই, সাউথ ইন্ডিয়ায় যাচ্ছে আসছে রোদে রোদে ঘুরছে, জ্বরে মরে গেছে। যাই হোক, তার কাকাতো ভাই হচ্ছে ফিরোজ শাহ তুগলক। সে হচ্ছে কি হচ্ছে, সে হচ্ছে এই জিনিসটা করেছে। ফিরোজ শাহ তুগলক এই যে তুগলতাবাদ, এই যে শহর, ঠিক আছে, 300-র উপরে শহর তৈরি করেছে, 300-র উপরে, ভাবতে পারছো? 300-র উপরে মানে শহর তৈরি করা কিন্তু মানে ছেলেখেলা কথা নয়। যাই হোক, আর একে কি বলা হয়? সুলতানি যুগের আকবরও বলা হয়। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে বলা হয়, ঠিক আছে। আর তোমার ফাতা ই ফিরোজ শাহী, ফাতা ই ফিরোজ শাহী, এটা কার? এটা হচ্ছে ফিরোজ শাহের আত্মজীবনী, ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী। নেক্সট 25 নম্বর প্রশ্ন বলছে, কলহন রচিত তার গ্রন্থ রাস তরঙ্গিনী, এটা থেকে ভারতের কোন অঞ্চলের প্রাচীন ইতিহাস জানা যায়? রাস তরঙ্গিনী তাহলে কে লিখছে? রাস তরঙ্গিনী লিখছে হচ্ছে কলহন, এটা নিজেই একটা প্রশ্ন, ঠিক আছে। এটা থেকে জানা যায় কাশ্মীরের ইতিহাস, ঠিক আছে। আচ্ছা, কলহনের সঙ্গে সিমিলার নাম বিলহন, তাহলে বিলহন কি লিখেছিল? বিক্রমাঙ্ক দেব চরিত, বিক্রমাঙ্ক দেব চরিত, এটা লিখেছিল কি? এটা লিখেছিল বিলহন। সিমিলার টাইপের নাম, তাই একসাথে বলে দিলাম। আচ্ছা, কিছু নাম আমি বলি দেখি। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত হর্ষবর্ধন নয়, বাণভট্ট, বাণভট্টর লেখা হচ্ছে হর্ষচরিত। নেক্সট কি? অর্থ শাস্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। তাহলে না, বিষ্ণু শর্মা তো নয়, আমি জানি কৌটিল্য, তারই নাম কৌটিল্য, তারই নাম বিষ্ণু শর্মা, এবং তারই নাম কি? এবং তারই নাম হচ্ছে আমাদের কৌটিল্য বলো, বিষ্ণু শর্মা বলো, আর একটা চাণক্য, একই লোকের নাম, তাই না, একই ব্যক্তির নাম। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, বিশাখ দত্ত, এটা কি? এটা হচ্ছে মুদ্রা রাক্ষস। আচ্ছা, 10 কুমার চরিত কার লেখা? সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। মত্তবিলাস প্রহসন লাস্টবার ফুড এসআইতে এসেছিল, মত্তবিলাস প্রহসন, এটা কার? মত্তবিলাস প্রহসন, এটা হচ্ছে তোমাদের আমি এক্ষুনি বললাম যে দ্বিতীয় পুলকেশীকে একজন খুন করেছিল, আমি এই ভিডিওতেই বললাম, কে? নরসিংহ বর্মন। তার কারণ কি জানো? তার কারণ দ্বিতীয় পুলকেশী নরসিংহ বর্মনের দাদাকে অলরেডি মেরে ফেলে এসেছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মনই লিখেছিল হচ্ছে মত্তবিলাস প্রহসন। তো যাকে এই মোটামুটি টপিক, ঠিক আছে। আজকের আমি মানে অ্যানসিয়েন্ট ও তোমার হচ্ছে মিডিয়েভেল হিস্ট্রি সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও বানিয়েছি। মোটামুটি 25টা কোশ্চেন, আশা করি 25টা নামে কোশ্চেন, 100টার উপরে আর কি। এখানে অপশানগুলো সব উত্তরগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। তো যার মনে হবে যে মানে পরবর্তীকালে দেখবো আর কি, শুধুমাত্র উত্তরগুলো দেখবো, শেষে এইটা স্ক্রিনশট রেখে দিতে পারো। তো যাই হোক, তো এই হচ্ছে মানে বক্তব্য, যে মোটামুটি আমি চেষ্টা করেছি প্রচুর ইনফরমেশান দেওয়ার, ঠিক আছে। 25টা শুধু প্রশ্ন নয়, 25টা প্রশ্ন সলভ করতে দেখো 25 মিনিটও লাগে না, প্রশ্ন পড়া আর উত্তর দিয়ে দেওয়া। আমি চাই মোটামুটি এই রিলেটেড, বাকি যেগুলো এতবার বলবো যে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা রিভিশন মতো, তোমরা যেখান থেকে যে যা পড়তে তো হবেই, একটা বেসিক জিনিস পড়তে হবে। শুধুমাত্র মানে তোমার মানে কোশ্চেন অ্যান্সার পড়ে কিন্তু পরীক্ষায় পাস করা যায় না, তোমাকে কোথাও না কোথাও থেকে একটু পড়তে হবে। সেটা তোমার অথেন্টিক একটা সোর্স হতে হবে, সেটা কোনো বই হতে পারে, কোনো ম্যানুয়াল বই হতে পারে, কোনো নোটস হতে পারে, যাই হোক যে যেখান থেকেই পড়ো না কেন, কিন্তু কোশ্চেন আনসার তোমাকে প্র্যাকটিস করতে হবে, তা নাহলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, যে তুমি কোন পজিশানে আছো।
তো এই হচ্ছে বিষয়বস্তু, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করো, তারাও যেন উপকার পায় আর আমার চ্যানেলটাও যেন একটু বড় হয়। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।